পার্টিকেল, আমার এই বড় ফুড পার্টিকেল দিয়ে কোনো লাভ নাই। খাবারগুলো ডাইজেশন হচ্ছে কোথায়? ইন্টেস্টাইনে বলেন, এগুলো হচ্ছে লুমেনে, তাই না? ডাইজেস্টিভ ট্র্যাক্টে যে লুমেনটা থাকে সেই জায়গায় আমার খাবারটা ডাইজেশন হচ্ছে। লুমেন মানে কি? ফাঁকা জায়গাটা, ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গায় আমার খাবারগুলো ডাইজেশন হচ্ছে। তাহলে আমার এই যে খাবারগুলো তো ঢুকতেছে, বড় বড় খাবার, বড় বড় খাবার খেয়ে আমার কোনো লাভ নাই, কারণ এই বড় খাবারগুলা ব্লাডে যেতে পারবে না। আর ব্লাডে যদি আমার না যায়, ব্লাডে না গেলে ওটা নিউট্রিশনটাও আমার পুরো বডিতে ছড়াবে না। তো ওকে ব্লাডে যেতেই হবে। আর এই কমপ্লেক্স ফুড পার্টিকেল কখনোই ব্লাডে ঢুকতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই কমপ্লেক্স ফুড পার্টিকেল গুলোকে ভেঙে ভেঙে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। মানে লার্জ ফুড পার্টিকেল গুলা ভাঙবে, ভেঙে ভেঙে স্মলার ফুড পার্টিকেলস হবে। এটাতে আমার লাভ কি? লাভটা হচ্ছে খাবারটা তখন ঠিক মতো অ্যাবজর্পশন হবে, শোষণ হবে, মানে ব্লাডে যেতে পারবে এবং আমার বডি সেটাকে ইউটিলাইজ করতে পারবে। তাহলে ডাইজেশনের ডেফিনেশনটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা এমন একটা প্রসেস, অবশ্যই ফিজিওলজিক্যাল, কারণ এটা তো আমার কোনো, এটা নর্মাল প্রসেস। তাহলে ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে কি হয়, বাই হুইচ কমপ্লেক্স ফুড পার্টিকেলস আর ব্রোকেন ডাউন ইনটু সিম্পল ফর্ম। তাহলে যেখানে কমপ্লেক্স যে ফুড পার্টিকেল গুলো আছে সেগুলো ভেঙে ভেঙে সিম্পল ফর্মে আসবে। কেন আসবে? সুইটেবল ফর অ্যাবজর্পশন এন্ড সাবসিকুয়েন্ট ইউটিলাইজেশন, ঠিকমতো যাতে অ্যাবজর্পশনের জন্য সুইটেবল হয় এবং বডি সেটাকে ইউটিলাইজ করতে পারে, এই জন্য। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ডাইজেশনের ডেফিনেশন গেল। এরপরে আসেন হচ্ছে অ্যাবজর্পশন। ওই যে, তাহলে আমার খাবারগুলা মিক্সড হলো, ভেঙে বড়গুলা ভেঙে ভেঙে ছোট হলো। ছোট হওয়া পর্যন্ত আমার লাভ নাই, আমার লাভটা কখন? যখন এটা ব্লাডে যাবে। তাহলে এই যে পার্টিকেলস গুলা ব্লাডে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাবজর্পশন, শোষণ। তাহলে কখন শোষণ হবে? যখন আর ফার্দার এটা ডাইজেশন হতে পারবে না, ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে গেছে যখন। তাহলে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, যেটা একদম লাস্টে আসবে, ডাইজেশনের লাস্টে যে প্রোডাক্টটা আসবে সেটা কি হবে? পাস থ্রু দা ইন্টেস্টিনাল এপিথেলিয়াম টু এন্টার দা ব্লাড স্ট্রিম। তাহলে সেটা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের মধ্য দিয়ে ব্লাডে যাবে। তাহলে দুইটা ধাপে হচ্ছে আমার ডাইজেশনটা, কিন্তু হচ্ছে লুমেনে। তাহলে আমাকে প্রথমে লুমেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে যেতে হবে, এরপর ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে ব্লাডে যাবে। এই প্রক্রিয়াকেই বলা হয় অ্যাবজর্পশন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আগে ওটিটা পড়ছেন, এখন যেটা পড়বেন ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। এটা সবারই লাগবে, ওটিপিটি সবারই ডাইজেশন অফ কার্বোহাইড্রেট লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাইজেশন অফ কার্বোহাইড্রেটটা দেখেন। ডাইজেশন অফ কার্বোহাইড্রেটটা কি? মাউথে কি হবে? মাউথ, আমরা আমরা কি কি কোথায় কোথায় ডাইজেশন হয়? এটা কিন্তু আপনাদের যখন এনজাইম পড়াইছি তখন কিন্তু বলছিলাম কোথায় কোথায় ডাইজেশন হয়। তাহলে ডাইজেশন হওয়ার জায়গা হচ্ছে আমাদের একটা মাউথে হতে পারে, স্টোমাকে হতে পারে, ডিউডেনামে হতে পারে, স্মল ইন্টেস্টাইনে হতে পারে। লার্জ ইন্টেস্টাইনে কিন্তু ডাইজেশন হয় না। লার্জ ইন্টেস্টাইনে খুবই কম পরিমাণে ফ্লুইড থাকে, লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় মেইনলি। তাহলে আমার স্মল ইন্টেস্টাইন পর্যন্ত ডাইজেশন হতে পারে, এই চারটা জায়গায় ডাইজেশন হয়, মনে থাকবে। এখন ইয়েস ম্যাম। সব খাবার কিন্তু সব জায়গায় ডাইজেশন হয় না, এক এক ধরনের খাবার এক এক জায়গায় ডাইজেশন হয়। তাহলে ফার্স্টে আসেন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডাইজেশনটা কিন্তু মাউথ থেকেই শুরু হয়ে যাবে, মুখেই হবে। কারণ কি, ওই যে স্যালাইভারি অ্যালফা অ্যামাইলেজ এনজাইমটা আছে, ওটা কি স্যালাইভাতে থাকে, তারপরে মুখে থাকে, ও কিন্তু কার্বোহাইড্রেট কে ডাইজেশন করবে। আপনাদের কি বলছিলাম, যাদের নামের শেষে অ্যামাইলেজ থাকবে তারা কার্বোহাইড্রেট ডাইজেশন করবে। অ্যামাইলেজ, স্টেজ, এগুলো থাকলে কার্বোহাইড্রেট ডাইজেশন হবে। আর যাদের নামের শেষে সিন থাকবে, টিপসিন, কাইমোট্রিপসিন, পেপসিন, যাদের নামের শেষে সিন থাকবে এবং পেপটাইডেস থাকবে, তারা প্রোটিন ডাইজেশন করবে। আর যাদের নামের শেষে লাইপেজ থাকবে, লাইপেজ তার মানে তারা লিপিডকে ডাইজেশন করবে। এটা আপনাদের আগেই বলছি। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশন করবে কারা? অ্যামাইলেজ, যাদের নামের শেষে অ্যামাইলেজ থাকবে বা এজ কথাটা থাকবে। যেমন আপনার মাউথে কি আছে? মাউথে দেখেন, মাউথে আছে হচ্ছে
স্টার্চ স্টার্চ ভাঙবে কে? টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, আরেকটা নাম। তাহলে স্টার্চ কি টায়ালিন ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? সলিউবল স্টার্চ। সেটাকে টায়ালিন ভাঙে ইরাইথ্রোডেক্সট্রিনকে আবার টায়ালিন দিয়ে ভেঙে অ্যাক্রোডেক্সট্রিন থেকে ম্যালটোজ। যারা পারবেন পুরোটা সিরিয়ালি লিখবেন, আর যারা কেউ যদি না পারেন তাহলে সরাসরি স্টার্চ দিয়ে উপরে টায়ালিন এনজাইম দিয়ে ম্যালটোজ লিখে দেবেন, যে স্টার্চ থেকে ম্যালটোজ আসবে। আর যে পারবেন সে সুন্দর করে এরকম ভাগ ভাগ করে লিখবেন, আর না পারলে একদম স্টার্চ থেকে সরাসরি ম্যালটোজ লিখে দিবেন। এনজাইম কোন এনজাইমের উপস্থিতিতে? টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজের উপস্থিতিতে। টায়ালিন যা, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কিন্তু তা একই জিনিস। সো আপনি টায়ালিন না লিখে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ লিখলেও হবে। বুঝতে পারলেন? জি ম্যাম। এই পিটি, আপনাদের পার্সেন্টেজ দিয়ে নিন। দয়া করে প্রত্যেকের নামের শেষে একটু ডিপার্টমেন্টটা লিখেন। নামের শেষে আগে যেখানে লিখেন ডিপার্টমেন্ট এবং রোল লিখেন, সবাই ডিপার্টমেন্ট সহ রোল লিখেন। এই যে আপনারা এতজন কোনো নামের কোন ডিপার্টমেন্ট নাই, রোল নাই, কিছু নাই, চেঞ্জ করেন না কেন? এতদিনেও যদি এই জিনিসগুলো চেঞ্জ না করেন তাহলে কেমনে হবে? আচ্ছা, তাহলে এটুকু বুঝছেন, স্টার্চ থেকে ম্যালটোজ আসলো। এরপরে আসেন স্টোমাক। স্টোমাকে কি হবে? স্টোমাক হচ্ছে আপনার স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য আসলে কোনো এনজাইম নেই। সো স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন হয় না, শুধুমাত্র কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুটা সুক্রোজকে হাইড্রোলাইসিস করে, এটুকুই। কিন্তু ওরকম কোনো ডাইজেশন স্টোমাকে হয় না কার্বোহাইড্রেটের। তারপরে আসেন ডিউডেনাম। ডিউডেনামে কি বলছিলাম আপনাদের, যে ডিউডেনামে হচ্ছে পাশে যে প্যানক্রিজ আছে, প্যানক্রিজ থেকে যে প্যানক্রিয়াটিক জুস থাকে সেখানকার এনজাইম গুলো ডিউডেনামে এসে কাজ করে। তাহলে প্যানক্রিয়াটিক জুসের এনজাইম গুলো কাজ করবে কোথায়? ডিউডেনামে। তাহলে ডিউডেনামে কি হয় দেখেন, ডিউডেনামে হচ্ছে স্টার্চ এবং ডেক্সট্রিন প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ বা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ একই কথা, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ দিয়ে ভেঙে ম্যালটোজ এবং কিছু গ্লুকোজ পলিমার তৈরি করে। এটা গেল ডিউডেনাম। এরপরে আসেন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে কি হয়? স্মল ইন্টেস্টাইনে কি কি আছে আমার এনজাইম? ম্যালটেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এই এনজাইম গুলো আছে। তারা কি করে? ম্যালটেজ এনজাইম থেকে কি তৈরি করবে? দুই অণু গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ল্যাকটোজটা ল্যাকটেজ এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করবে। সুক্রোজটা সুক্রেজ এনজাইমের সাহায্যে ভাঙবে, ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। আর মাল্টোট্রায়োজ মাল্টেজ এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজ তৈরি করবে। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার এন্ড প্রোডাক্ট কি পেলাম? কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, এগুলো পাবো। এখন আপনি বাকি সবগুলো বলে যদি গ্লুকোজ না বলেন, জিরো। গ্লুকোজ আপনাকে অবশ্যই বলতেই হবে, তাহলে কারণ 80% গ্লুকোজ থাকে। তাহলে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এবং পেন্টোজ। বুঝলেন? তাহলে এই জিনিসগুলো থেকে যায়, এরাই আপনার ইয়া করবে, অ্যাবজর্পশন করবে। তাহলে এদেরই অ্যাবজর্পশন হবে। কি রে, আপনারা কতবার দিচ্ছেন? ও আচ্ছা, অনেক বড় বড় দেখে কি বারবার দিতে হচ্ছে? আচ্ছা, একটু এখন অবশ্য বের হয়ে যাবে, বের হয়ে গেলে আবার ঢুকেন। আচ্ছা, আর ইয়ে করেন, এই ওটি আপনাদের এর পরের ক্লাস কখন? ওটি আপনাদের পরের ক্লাসটা কখন? ম্যাম 12টায়। ও, তাহলে তো টাইম আছে, তাহলে একসাথেই করেন, আর একটু ক্লাস করেন। হ্যাঁ, ওদের সাথে একটু ক্লাস করেন, এখনই বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনারা 2-3 মিনিট পরে ঢুকবেন, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, তখন অ্যাবজর্পশনটা পড়াবো। আচ্ছা, তাহলে বের হয়ে গেলাম, আপনারা 2-3 মিনিট পরে আসেন।
না, এখন আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন। একটু বের করেন কার্বোহাইড্রেট।
আপনারা যে কারাওটি কারাপিটি কিছু বোঝা যায় না এখন। এই আপনারা সেটিংস এ যে চেঞ্জ করতে পারেন না নাম, আপনারা অনেকেই দেখি বারবার চেঞ্জ করেন, আবার আগের মতো হয়, আবার চেঞ্জ করেন। সেটিংস এ যে চেঞ্জ করেন একবারে। এই যারা পারেন তারা ওদেরকে শিখাতে পারেন না, যারা বুঝে না। কে যে ওটি পিটি কিছু বুঝতেছে না, বোঝা যায় না। ফার কতক্ষণ লাগবে এদের জয়েন করতে? আচ্ছা, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেটে যেটা আপনারা ওই ছকটা পড়বেন, ঠিক আছে? এত ডিটেলসে ভিতরে লেখার দরকার নাই, ছকটা পড়বেন, ছকটা পড়লেই হবে। অ্যাবজর্পশনে শুধু লিখবেন যে কি কি ফর্মে অ্যাবজর্পশন হয়, যেমন কার্বোহাইড্রেটের জন্য অ্যাবজর্পশন কারা কারা হয়, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, এগুলো অ্যাবজর্পশন হবে। তাহলে এই কথাটা লিখে নেবেন, তারপরে ছকটা দিয়ে দিবেন। আর কেউ যদি চান তাহলে ছবিটা দিতে পারেন, এখানে যে একটা ছবি আছে ট্রান্সপোর্টারের, ছবিটা দিতে পারেন। এর বাইরে আর ওই ভিতরে বর্ণনা টর্ণনা লেখা লাগবে না। বুঝলেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে শুরু করব। বলা আর কয়জন জয়েন করবে? পিটি আছেন তো? ওটিপিটি সবাইকে কিন্তু বলছিলাম জয়েন করতে। আছেন কেউ কেউ? এই জয়েন করছেন? ফার কত? 4 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পর্যন্ত দেখবো, তারপর পড়ানো শুরু করব। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ওই ছকটা কি বের করছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আগে কিন্তু ইনফরমেশন গুলো জানি। সেটা হচ্ছে তাহলে 4টা ফর্মে হবে অ্যাবজর্পশন, এটা আমরা জানি। তারপরে আমার ডাইজেশনটা হচ্ছে লুমেন, এই লুমেন থেকে ফার্স্টে আমাকে যেতে হবে এন্টারোসাইট। এন্টারোসাইট মানে কি? ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে যে সেলগুলা থাকে তাদেরকে বলে এন্টারোসাইট। তাহলে লুমেন থেকে এন্টারোসাইটে, অথবা আপনি ইন্টারোসাইট না লিখে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, একই কথা। তাহলে ফার্স্টে সে লুমেন থেকে এন্টারোসাইটে যাবে, এবং পরবর্তীতে কি হবে, ওই এন্টারোসাইট থেকে সে যাবে হচ্ছে ব্লাডে। তাহলে 2টা ধাপে অ্যাবজর্পশন হবে। ক্লিয়ার? এটুকু তো বুঝছেন? এখন গ্লুকোজ আমার অ্যাবজর্পশন হয় লুমেন থেকে ইন্টারোসাইটে যাওয়ার জন্য। গ্লুকোজ একা একা যেতে পারে না, গ্লুকোজ কার সাথে বাইন্ড করবে? সোডিয়ামের সাথে বাইন্ড করে যাবে। গ্লুকোজ এবং সোডিয়াম বাইন্ড করে লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে। তাহলে গ্লুকোজ আর সোডিয়াম যে ট্রান্সপোর্ট, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? আপনারা তো পড়ছেন আগে। গ্যালাক্টোজ ট্রান্সপোর্টার। গ্যালাক্টোজ কেন? গ্লুকোজ আর সোডিয়াম বলছে, এটা কি ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম? মেমব্রেন ট্রান্সপোর্ট পড়ছিলাম আমরা।
এটা কোনটার উদাহরণ? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট বলাই আছে, এখনো যদি না বুঝেন আর কি করার আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ সেকেন্ডারি। ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে দুটা ছিল, প্রাইমারি এবং সেকেন্ডারি। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সেটার মধ্যেও আবার দুইটা ছিল, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কো ট্রান্সপোর্ট ছিল এবং কাউন্টার ট্রান্সপোর্ট ছিল। এটা কার উদাহরণ? কো ট্রান্সপোর্টের উদাহরণ। তাহলে জি ম্যাম। সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট সিস্টেমে সোডিয়ামটা গ্লুকোজের সাথে বাইন্ড করে লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে। তাহলে এখানে যে এনজাইম আপনার এনার্জি দরকার হবে, এনার্জিটা আসবে কোত্থেকে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে এখানে এনার্জিটা পাবে, এবং এখানে ক্যারিয়ার প্রোটিন লাগবে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে ইন্টারোসাইট থেকে ব্লাডে কিভাবে যাবে? ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন কোন ধরনের ট্রান্সপোর্ট? ওমা, আই, এটা প্রাইমারি সরি, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট না? ফ্যাসিলিটেটেড জি ম্যাম। ডিফিউশন। জি ম্যাম। এখানে কোনো এনার্জি দরকার আছে না নাই? দরকার আছে জি না, সব ভুলে গেছে, এনার্জি দরকার নাই। এনার্জি লাগলে তো অ্যাক্টিভই হইতো, এনার্জি লাগবে না দেখি তো এটা প্যাসিভ। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যালাক্টোজ কিভাবে ট্রান্সপোর্ট হবে? একই কথা, গ্যালাক্টোজটা লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে, গ্যালাক্টোজ সোডিয়ামের সাথে বাইন্ড করে যাবে। তাহলে সোডিয়াম গ্যালাক্টোজ কো ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটা লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে, এবং ইন্টারোসাইট থেকে ব্লাডও সেম ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যাবে। ফ্রুক্টোজটা হচ্ছে লুমেন থেকে ইন্টারোসাইটেও যাবে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে, আবার ইন্টারোসাইট থেকে ব্লাডেও যাবে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। আর পেন্টোজটা লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে সিম্পল ডিফিউশনের মাধ্যমে, ইন্টারোসাইট থেকে আবার ব্লাডেও যাবে সেম সিম্পল ডিফিউশনের মাধ্যমে। বুঝলেন? এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? না ম্যাম। আচ্ছা, এরপরে যেটা, তাহলে এটা গেল। এরপরে বের করেন হচ্ছে প্রোটিনের ডাইজেশন অ্যাবজর্পশন। প্রোটিনের ডাইজেশনটা বের করেন। ম্যাম জি ম্যাম এই অ্যাবজর্পশনে কি শুধু এই ছকটা দিলেই হবে? হ্যাঁ, বললাম তো, শুধু ছকটা দিবেন আর কি কি ফর্মে অ্যাবজর্পশন হয় সেটা লিখে দিবেন। ওকে ম্যাম। আর কেউ যদি চায় ছবিটা আঁকাতে পারে, যে একটা ট্রান্সপোর্টারের ছবি আসছে, ওটা দিতে পারে সাথে, ওটা দিলে আরো ভালো। না দিলে অসুবিধা নাই, দিলে ভালো। ওই জিনিসগুলাকে বর্ণনা করে কথায় লিখছে, ওই ছকের মধ্যে যা আছে ওইটাই বর্ণনা দেয়া হচ্ছে, আগে ওটার এক্সপ্লেনেশন দেয়া, এই একই জিনিস। তাহলে ডাইজেশন অফ প্রোটিনটা বের করেন। ম্যাম বের করেছি। আচ্ছা, প্রোটিন ডাইজেশন কিন্তু মাউথে কোনো ধরনের প্রোটিন ডাইজেশন হয় না, কারণ মাউথে প্রোটিন ডাইজেশনের জন্য কোনো এনজাইম নেই। ঠিক আছে? স্যালাইভাতে প্রোটিন ডাইজেশনের এনজাইম ছিল না, কিন্তু স্যালাইভাতে এনজাইমই দুইটা, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, লিঙ্গুয়াল লাইপেজ। তাও লিঙ্গুয়াল লাইপেজ কাজ করে না। সো স্যালাইভাতে মাউথে আপনার কোনো ধরনের প্রোটিন ডাইজেশন হবে না। তারপরে প্রোটিন ডাইজেশনটা আবার কোথায় হবে? প্রোটিন ডাইজেশনটা হবে আমার স্টোমাকে থেকে শুরু হবে। স্টোমাকে কি এনজাইম আছে? পেপসিন। পেপসিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করার জন্য আমার কি লাগবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাহলে প্রোটিনটা পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি করবে? প্রোটিন ভেঙে প্রোটিওজ, পেপটোন এবং পলিপেপটাইড তৈরি হবে। প্রোটিন ভেঙে কি প্রোটিওজ, পেপটোজ এবং পলিপেপটাইড তৈরি হবে। ক্লিয়ার?
আচ্ছা, তারপরে স্টোমাক গেল, স্টোমাকের পরে কি ডিউডেনাম। এরপরে ডিউডেনামে আমার প্রোটিন ভাঙার জন্য কি কি এনজাইম আছে? অনেক এনজাইম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি, পলিপেপটাইডেজ এবং ইলাস্টেজ এনজাইম আছে। তাহলে প্রোটিনটাকে ট্রিপসিন প্রোটিন ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? প্রোটিন থেকে পেপটুন তৈরি করবে। আবার পেপটুনটা হচ্ছে কাইমোট্রিপসিন এনজাইমের সাহায্যে ভাঙবে, ভেঙে পলিপেপটাইড তৈরি হবে এবং এই পলিপেপটাইডটা কার্বক্সি পলিপেপটাইডেজ এনজাইমের সাহায্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। বুঝলেন? আর ইলাস্টেজের সাহায্যে ভেঙে পলিপেপটাইড এবং ডাইপেপটাইড তৈরি করবে। তারপরে আসেন স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে মানে ইন্টারোসাইট, একই কথা। তাহলে ইন্টারোসাইটের একটা আছে বর্ডারে কি হবে এবং আরেকটা হচ্ছে ইন্টারোসাইটের ভিতরে মাঝখানে কি হবে। তাহলে ব্রাশ বর্ডার অফ ইন্টারোসাইটে কি থাকে? পলিপেপটাইড গুলা অ্যামাইনো পলিপেপটাইডেজ এবং ডাইপেপটাইডেজ এনজাইমের সাহায্যে ভাঙবে, ভেঙে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড তৈরি করবে। আর ইন্টারোসাইটের ভিতরে যে সাইটোসল থাকে, মানে সাইটোসল হচ্ছে ফাঁকা জায়গাটা ইন্টারোসাইটে। ইন্টারোসাইটটা একটা সেলের মধ্যে যে জায়গাটা থাকে ফাঁকা জায়গাটা, সাইটোপ্লাজম যেটা। আর সাইটোসলে কি হবে? সাইটোসলে হচ্ছে ডাই এবং ট্রাইপেপটাইড ভাঙবে কি দিয়ে? পেপটাইডেজ এনজাইম দিয়ে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। তাহলে আমার লাস্ট পর্যন্ত যত কিছুই থাকুক সব ভেঙে ভুঙে কি তৈরি হলো? অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। তাহলে আমার কার্বোহাইড্রেট আপনার প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট তাহলে কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন ডাইজেশনটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। এই কিছুই না, খালি এনজাইমের নাম জানলে এমনি লেখা যায়, সোজা একদম। হ্যাঁ, আচ্ছা। এরপরে যেটা অ্যাবজর্পশন অফ প্রোটিন, ওটির এই একটাই বাকি, তাই না? অ্যাবজর্পশন অফ প্রোটিন, তাহলে ওটি শেষ, তাই তো? ওটি আপনাদের আর কিছু মনে হয় বাকি নাই? জি ম্যাম। আচ্ছা, না ম্যাম। ঠিক আছে, তাহলে এটা একটু দেখেন, অ্যাবজর্পশন অফ প্রোটিনটা দেখেন। আচ্ছা, অ্যাবজর্পশন অফ প্রোটিন, তাহলে অ্যাবজর্পশন হবে কে? অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হবে, এটা তো বোঝা যাচ্ছে। মেইনলি তো অ্যামাইনো অ্যাসিডই আছে, অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হবে। এছাড়া ডাই এবং কিছু ট্রাইপেপটাইডও অ্যাবজর্পশন হতে পারে। আচ্ছা, এবং কোথায় অ্যাবজর্পশন হয়? স্মল ইন্টেস্টাইনে। সাইটটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তাহলে কি কি অ্যাবজর্পশন হবে? অ্যামাইনো অ্যাসিড এবং কিছুটা ডাই এবং ট্রাইপেপটাইড। তাহলে আমরা কি জানি আমাদের ডাইজেশন হচ্ছে কোথায়? লুমেনে, তাই না? ইন্টেস্টাইনের লুমেনে ডাইজেশন হচ্ছে। তাহলে লুমেন থেকে আমার ফার্স্টে কোথায় যাবে? একটু আগে আমরা পড়ছি কার্বোহাইড্রেট, লুমেন থেকে প্রথমে কোথায় যায়? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আমার কথা শুনতেছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম, ওর কথা একটু কেটে কেটে আসছে। এন্টারোসাইটে যায়। আচ্ছা, তাহলে লুমেন থেকে যাবে কোথায়? অন্য কেউ বলেন। আরে লুমেন থেকে কই যায়? ম্যাম এন্টারোসাইট। টিস্যুতে। হ্যাঁ, ইন্টারোসাইটে যাবে আগে থেকে। লুমেন থেকে আগে যাবে সেলে। এপিথেলিয়াম টিস্যুর যে সেল থাকে সেলে যাবে। সেলগুলা কি? এন্টারোসাইট। তাহলে ইন্টেস্টিনাল লুমেন থেকে যাবে কোথায়? এন্টারোসাইটে। তারপর এন্টারোসাইট থেকে কই যাবে? এন্টারোসাইট থেকে যাবে হচ্ছে ব্লাডে, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই যে লুমেন থেকে ইন্টারোসাইটে যাচ্ছে, লুমেন থেকে ইন্টারোসাইটে যাওয়ার জন্য 7টা ট্রান্সপোর্ট সিস্টেম আছে অ্যামাইনো অ্যাসিডের। এই 7টার মধ্যে 5টা হচ্ছে সোডিয়ামের উপর ডিপেন্ডেন্ট আর 2টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সোডিয়ামের উপর ডিপেন্ডেন্ট যারা, তার মানে কি? তারা সোডিয়ামের সাথে বাইন্ড করে যাবে। তাহলে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কি ধরনের ট্রান্সপোর্ট? কো-ট্রান্সপোর্ট। হ্যাঁ, তাহলে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। তার মানে এটা কি? কো ট্রান্সপোর্টটা কি ধরনের ট্রান্সপোর্ট? একটু আগে বলছি। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট।
হ্যাঁ, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে 5টা অ্যামাইনো অ্যাসিড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্ট হবে, আর 2টা অ্যামাইনো অ্যাসিড ইন্ডিপেন্ডেন্ট, তার কাউকে লাগবে না, সে একলাই ট্রান্সপোর্ট হতে পারবে। এখন যে 5টার দরকার হয় কাউকে, তাদের মধ্যে কি কি আছে? কিছু আছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড এবং ইমিউনো অ্যাসিড। এরা সোডিয়ামের উপর ডিপেন্ডেন্ট। আর সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট 2টা হচ্ছে কিছু নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড এবং লাইপোফিলিক অ্যামাইনো অ্যাসিড, এদের দরকার হয় না। আচ্ছা, এবার আসেন ডাই এবং ট্রাইপেপটাইড। ডাই ট্রাইপেপটাইড হচ্ছে এই যে ইন্টারোসাইটে যাবে, লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে, যাওয়ার জন্য তাদের কাকে দরকার হবে? তারা কিন্তু সোডিয়ামের সাথে বাইন্ড করবে না, তারা বাইন্ড করবে হচ্ছে হাইড্রোজেন আয়নের সাথে। তাহলে হাইড্রোজেন পেপটাইড কো ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তারা লুমেন থেকে ইন্টারোসাইটে যাবে। কিন্তু ইন্টারোসাইটে যাওয়ার পরে কি হবে জানেন? ইন্টারোসাইটে যাওয়ার পরে ওইখানে তারা হাইড্রোলাইসিস হয়ে যাবে। হাইড্রোলাইসিস হয়ে এই যে ডাই ট্রাইপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এটা আমরা একটু আগে কিন্তু পড়ছি যে সাইটোসোলে যে ডাই ট্রাইপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, তাই পড়লাম না? জি ম্যাম। আচ্ছা, তাহলে লাস্ট পর্যন্ত এই অ্যামাইনো অ্যাসিডই থাকবে, ইন্টারোসাইটে যে সবই অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। তাহলে ইন্টারোসাইট থেকে যে ইন্টারস্টিশিয়াম বা ব্লাড, একই কথা, ইন্টারোসাইট থেকে যে ব্লাডে যাবে সেটা কয়টা ট্রান্সপোর্ট সিস্টেম? 5টা ট্রান্সপোর্ট সিস্টেমের উপর ডিপেন্ড করে। 5টার মধ্যে 2টাতে সোডিয়াম দরকার হয় আর 3টাতে সোডিয়ামের দরকার হয় না। বুঝলেন? ম্যাম জি, 5টা আর 2টা ম্যাম 7টা না, তাহলে ম্যাম 3টা না তো 2টা হয় না? 2টা আর 3টা বলছি, 5টা। ওকে ম্যাম। ইন্টারোসাইট থেকে ব্লাডে যাওয়ার জন্য 5টা, আর লুমেন থেকে ইন্টারোসাইটে যাওয়ার জন্য 7টা। 7টার মধ্যে 5টাতে সোডিয়ামের দরকার হয়, 2টাতে সোডিয়ামের দরকার হয় না। আর ইন্টারোসাইট থেকে যে ব্লাডে যাবে সেই ক্ষেত্রে 5টার মধ্যে 2টার সোডিয়াম দরকার হয়, 3টার দরকার হয় না। বুঝলেন? আচ্ছা, তারপরে এই অ্যামাইনো অ্যাসিড গুলা সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, অ্যামিনো অ্যাসিড গুলা পোর্টাল সার্কুলেশনে চলে যাবে, মানে লিভারে চলে যাবে। তাহলে এই হচ্ছে এটার অ্যাবজর্পশন। ক্লিয়ার? অ্যাবজর্পশন বুঝতে পারছেন প্রোটিনের? জি ম্যাম। জি ম্যাম। একটু রিডিং করেন। এই সবাই একটু প্রোটিনের অ্যাবজর্পশনটা রিডিং দেন। ওগুলা তো সোজা ছিল, বাকিগুলো একটু প্রোটিনেরটা একটু রিডিং দেন, দেখেন বুঝতে পারছেন কিনা, তাড়াতাড়ি দেন। দিছেন রিডিং? তাড়াতাড়ি করেন। রিডিং দেওয়া শেষ হলে ওটিরা বের হয়ে চলে যান, আপনাদের তো আর কিছু নাই, ওটিরা চলে যেতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে ওটিদের আপনাদের সাথে এসএলটিও ক্লাস করবে নেক্সট, মানে মেটাবলিজম চ্যাপ্টারটা পর্যন্ত আপনাদের সাথে এসএলটি নতুন 10 জন ক্লাস করবে, ঠিক আছে? তারপর মেটাবলিজমটা হয়ে গেলে আপনারা সবাই যার যার ডিপার্টমেন্টে আলাদা আলাদা ক্লাস হবে। বুঝছেন ওটি? আচ্ছা। জি ওকে ম্যাম। ম্যাম। হ্যাঁ, তাহলে কিন্তু আগের রুটিনেই যে ওই 10 জনের সাথে যেটা ম্যাচ করা রুটিন, যেটা আগের রুটিনটা, ওটা ওই রুটিনেই কিন্তু ক্লাস হবে মেটাবলিজম পর্যন্ত। তারপরে আপনাদের যে নিউ রুটিনটা দিয়েছি ওইটাতে ক্লাস হবে মেটাবলিজম শেষ হলে। বুঝলেন? আচ্ছা, ওটিদের তাহলে যদি পড়া শেষ হয়ে যাক, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা বের হয়ে যেতে পারেন। আপনাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম শেষ। ম্যাম বাদ দেওয়া হয়েছে, ওইগুলো কি আমরা বাদ রাখবো? মানে ফ্যাটি অ্যাবজর্পশন, তারপর হচ্ছে লিভার ফাংশন এটা টেস্ট, তো অনেক আপনাদের, কিছু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন কি আপনাদের প্রশ্নে ছিল? এটা তো আপনাদের প্রশ্নে নাই। ম্যাম এটা বাদ দিয়ে দিয়েছেন যে আপনার কথা বুঝি না, অন্য কেউ কথা বলেন প্লিজ।
আমি আপনার কথা শুনতে পাইনি। আর লাগবে না, এটুকু বললেই হবে। এটা মনে হয় আপনাদের প্রশ্নে ছিল না, ফ্যাটেরটা। আপনাদের প্রশ্ন থেকে শুধু বাদ দিছি লিভার ফাংশন টেস্টটা। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে হয়ে গেলে বের হয়ে যেতে পারেন। হ্যাঁ, পিটিরা একটু থাকেন। পিটি আপনাদের নেক্সট ক্লাস কখন? ম্যাম আজকে কোনো ক্লাস নেই আর। আচ্ছা, তাহলে আমরা একটু এই যে লিভার ফাংশন টেস্টটা পড়ে ফেলি, ওটা আগে ছিল তো, ওটা একটু পড়ি। ঠিক আছে, ওকে ম্যাম। লিভার ফাংশন টেস্টটা একটু বের করেন। আচ্ছা, তাহলে ফিজিওথেরাপির হচ্ছে আমাদের বাকি আছে লিভার ফাংশন টেস্ট, তারপরে আছে হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, কনস্টিপেশন এবং ডেফিকেশন রিফ্লেক্স। আর হচ্ছে ফ্যাটের থেকে কি আসছে? ফ্যাট কিছুই আসে না আপনাদের, কিন্তু আমরা ফ্যাটের ডাইজেশনটা অ্যাটলিস্ট পড়বো। অ্যাবজর্পশন না পড়লেও ফ্যাটের ডাইজেশনটা পড়বো, যদিও আসে নাই পরীক্ষায়, বাট আমরা একটু পড়বো। আচ্ছা, তাহলে বের করছেন লিভার ফাংশন টেস্ট? এই কি জিজ্ঞাসা করলাম, লিভার ফাংশন টেস্ট বের করছেন? আচ্ছা, তাহলে লিভার ফাংশন টেস্টে একটু দেখেন লিভার ফাংশন টেস্টের মধ্যে কি কি আছে। লিভারের কাজ যদি মনে থাকে তাহলে লিভারের ফাংশন টেস্টটা ইজি হয়ে যাবে। লিভার ফাংশন টেস্ট মানে কি, আমার লিভারটা ঠিক মতো কাজ করতেছে কিনা, লিভারের যা যা কাজ আছে তা ঠিক মতো করতেছে কিনা, সেটা আমরা যেখানে টেস্ট করবো, যে সব টেস্ট গুলো, ওটাকে বলে লিভার ফাংশন টেস্ট। এখন লিভার ফাংশন টেস্টের মধ্যে কিছু কি আছে দেখেন, টেস্ট বেসড অন এক্সক্রিটরি ফাংশন। তাহলে আপনার এক্সক্রিশনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে যেসব টেস্ট, সেটা দেখার জন্য যেসব টেস্ট করা হয় তাদেরকে বলে এক্সক্রিটরি ফাংশন টেস্ট। তাহলে আমার এক্সক্রিশন কি কি হচ্ছিল? এক্সক্রিশন হয় হচ্ছে মেইনলি বিলিরুবিন, টক্সিন, হেভি মেটাল, ড্রাগ, তাই না? ড্রাগ দেখার ওরকম কোনো ইয়া নাই, ড্রাগ দেখতে হলে আপনাদের ড্রাগ খাওয়াইতে হবে, অনেক ড্রাগ দেখার কিছু নাই। তারপরে হচ্ছে টক্সিন ওরকম বোঝা যায় না। তো আমার আমার সবচেয়ে সুবিধা হচ্ছে বিলিরুবিন যদি দেখি, তাহলে আমি এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য বিলিরুবিন টেস্ট করব। সেটা কি, ব্লাডে আমরা সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখব। এছাড়া ডিরেক্ট বিলিরুবিন দেখতে পারি, ইনডিরেক্ট বিলিরুবিনও দেখতে পারি। আর ভ্যান্ডারবার্গ টেস্ট আছে, ভ্যান্ডারবার্গ টেস্ট আপনাদের লিখা বলার দরকার নাই, লিখতে পারেন, খাতা লিখবেন, বাট মুখে বলার দরকার নাই, জিজ্ঞাসা করলে ভ্যান্ডারবার্গের এক্সপ্লেনেশন দিতে পারবেন না। আর ইউরিনে কি দেখবো আমরা? ইউরিনে দেখবো ইউরিন দিয়ে বিলিরুবিন আসতেছে কিনা, তাহলে ইউরিন বিলিরুবিন এবং ইউরো বিলিনোজেন দেখি। আর স্টুলে কি দেখি? স্টুলেও দেখা যায়, স্টুলে দেখি হচ্ছে স্টার্কো বিলিনোজেন, সবই বিলিরুবিন। তাহলে এক্সক্রিটরি ফাংশন টেস্ট হলো। এরপর আমরা আর কি দেখতে পারি, লিভারে কিছু এনজাইম তৈরি হয়, এই এনজাইম গুলা ঠিক মতো সিনথেসিস হচ্ছে কিনা, এনজাইমের পরিমাণ ঠিক আছে কিনা, এটা আমরা দেখবো। তাহলে লিভার এনজাইমেটিক ফাংশন দেখার জন্য কি কি এনজাইম টেস্ট করি আমরা? এএলটি, এলটি পুরো মিনিং হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটার আরেকটা নাম হচ্ছে এসজিপিটি। এসজিপিটি মানে সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সফারেজ। এটা নরমাল ভ্যালু হচ্ছে 10 থেকে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এছাড়া আমরা কি দেখতে পারি? এএসটি, এসটি মানে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এটার আরেকটা নাম এসডিওটি। এসডিওটি মানে কি সিরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্সফারেজ। আচ্ছা, এটার নরমাল ভ্যালু হচ্ছে 10 থেকে 35 আইইউ পার লিটার।
তারপরে অ্যালকালাইন ফসফেটেজ বা এএলপি, এএলপি নরমাল ভ্যালু হচ্ছে 40 থেকে 125 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 55, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 35। এটা মনে রাখতে হবে, এত বোঝাবুঝির কিছু নাই। আচ্ছা, তারপরে যেটা সিনথেটিক ফাংশনটা ঠিক আছে কিনা। সিনথেটিক ফাংশন মানে কি, মানে ঠিক মতো সিনথেসিস হচ্ছে কিনা। তাহলে আমার কি কি সিনথেসিস হয়, এই লিভারে কি কি সিনথেসিস হয়? ওমা, এই লিভারে সিনথেসিস হয় কি কি? ম্যাম প্রোটিন আর ক্লোটিং ফ্যাক্টর, প্লাজমা প্রোটিন আর ক্লোটিং ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে এটা বলেন, তাহলে আমরা এই দুইটাই টেস্ট করব যে এগুলা ঠিক আছে কিনা। তাহলে এটা দেখার জন্য ক্লটিন টাইম ঠিক আছে কিনা, তার ক্লটিন ঠিক হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা টেস্ট করব প্রথম দিন টাইম। প্রথম দিন টাইম নর্মাল হচ্ছে 12 থেকে 16 সেকেন্ড। আচ্ছা, এরপর প্রোটিন দেখবো, প্লাজমা প্রোটিন। তাহলে টোটাল প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশনটা দেখবো, যেটা নর্মাল হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। বানান বুনান দেখেন, বানান ঠিক করেন, এখানে আমি জানি না বানান ঠিক আছে কিনা। আর এনজাইমেটিক ফাংশনে যেটা 3 নাম্বারটা কিন্তু এএলপি, এটিপি না কি উঠছে আমি জানি না, এএলপি সংক্ষেপে কিন্তু এএলপি বলে, ঠিক করে নিয়েন বানান। তাহলে সিনথেটিক ফাংশনে প্রথম বিন টাইম কিন্তু 12 থেকে 16 সেকেন্ড, একক হচ্ছে সেকেন্ড। আর কি দেখবো, টোটাল প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন, প্রোটিন বানান দেখেন ঠিক আছে কিনা, যেটা নর্মাল আমরা পড়ছি আগেই 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। এছাড়া অ্যালবুমিনের পরিমাণ দেখতে পারি, গ্লোবিলিনের পরিমাণ দেখতে পারি, এবং অ্যালবুমিন গ্লোবিলিন রেশিওটা দেখতে পারি, যেটা নর্মাল হচ্ছে 1.7 থেকে 1.7:1, এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, এরপর আমরা আর কি করতে পারি, এরপর আমরা দেখতে পারি যে মেটাবলিক ফাংশনটা ঠিক আছে কিনা, ঠিক মতো মেটাবলিজম হচ্ছে কিনা। মেটাবলিজম ঠিক হচ্ছে কিনা এটা দেখবো আমরা, আমাদের লিভারে কি কি মেটাবলিজম হয়। ম্যাম কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কিসের? হ্যাঁ, স্টেটে যদি করে তাহলে আসছে যাচ্ছেন, তাহলে আমি ইয়েকে ফোন দিয়ে বলে দিব কখন রুম যাবেন করে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করবো, ওনাকে একটা ফোন দিয়ে মহিলাকে। ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মেটাবলিজম কিন্তু 3টা জিনিসই মেটাবলিজম হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, 3টা জিনিসই মেটাবলিজম হবে। কার্বোহাইড্রেটের যে মেটাবলিজম, এটা দেখার জন্য আমরা কি কি টেস্ট করব, গ্লুকোজ টলারেন্স টেস্ট এবং গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট, এই দুইটা টলারেন্স টেস্ট করব। আর প্রোটিন মেটাবলিজম ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখার জন্য হচ্ছে আমরা টোটাল প্রোটিন টেস্ট করব, সিরাম অ্যালবুমিন লেভেল দেখবো, গ্লোবিলিন এবং গ্লোবিলিন রেশিও, অ্যালবুমিন গ্লোবিলিন রেশিওটা দেখতে পারি। ফ্যাট মেটাবলিজম ঠিকমতো হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা কি করব, সিরাম কোলেস্টেরল লেভেলটা দেখবো। তাহলে এগুলো গেল আমার মেটাবলিক ফাংশন দেখার জন্য। আর ডিটক্সিফিকেশন ফাংশন, যেটা ডিটক্সিফিকেশন ফাংশন মানে টক্সিক জিনিসটাকে ডিটক্সিক করে, এই ডিফক্সিফিকেশন লেখা উঠছে এখানে, ডিটক্সি কিন্তু কি হবে, তাহলে ডিটক্সিফিকেশন ফাংশন, এই ডিটক্সিফিকেশন ফাংশনের মধ্যে কি কি টেস্ট করতে পারি আমরা, অ্যামোনিয়াটা, তাই না, অ্যামোনিয়াটাকে ডিটক্সিক করে ইউরিয়াতে কনভার্ট করে লিভার। তাহলে আমরা এটা দেখতে পারি অ্যামোনিয়া কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা। যদি দেখি আমরা অ্যামোনিয়ার পরিমাণ বাড়ে নাই, তার মানে লিভার ঠিক মতো কাজ করতেছে, কিন্তু যদি দেখি যে অনেক অ্যামোনিয়া বেড়ে গেছে, তার মানে আমার লিভার কাজ করতে পারতেছে না। এছাড়া হিপুরিক অ্যাসিড টেস্ট করি। আচ্ছা, আর আদার্স এর মধ্যে কি কি দেখতে পারি লিভার ফাংশন দেখার জন্য, সিরাম ক্রিয়েটিনিন লেভেল, তারপরে হচ্ছে সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা পেট্রোপ্রোটিন, এটা ক্যান্সারে বাড়ে, এবং সেরুলোপ্লাজমিন। তাহলে এই জিনিসগুলোর পরিমাণ দেখতে পারি। ক্লিয়ার? এই লিভার ফাংশন টেস্ট বুঝতে পারছেন? জি ম্যাম।
জি ম্যাম। আচ্ছা, আর গল ব্লাডার ফাংশন কি আপনাদের বলছিলাম? এটা যদিও পরীক্ষাতে আসেনি, কিন্তু ভাই ভাই জিজ্ঞাসা করতে পারে, বুঝতে? মা কথাই বলে না। তাই না কথা ম্যাম, বলেন না কেন? বলেন না। জানেনই না, আন্দাজি বললেন। আচ্ছা যাই হোক, লিভার হচ্ছে আপনার কি করে, বাইলটাকে লিভারে বাইলটা সিনথেসিস হয়। এই যে বাইলটা লিভারে ফরমেশন হচ্ছে, তৈরি হচ্ছে, এই বাইলটা কি করবে, গল ব্লাডারে যে জমা হবে, তাহলে গল ব্লাডারের ফাংশন হচ্ছে স্টোরেজ করে, বাইলটাকে জমা করে। এবং সে কি করবে, বাইলটা শুধু যে জমা করবে তা না, বাইলটা আবার কি করবে, এই বাইলটাকে ঘন করবে। বাইলটা পাতলা অবস্থায় থাকে লিভারে, এই পাতলা বাইল থেকে ব্লাডটাকে শোষণ করে নিয়ে যাবে, শোষণ করে নিয়ে যেয়ে বাইলটাকে ঘন করবে। তাহলে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বাইল, বাইলকে ঘন করলো, এবং অ্যাসিডিফিকেশন অফ বাইল, বাইলটাকে অ্যাসিডিক তৈরি করে। এই তিনটা মনে রাখলেই হবে। গল ব্লাডার কাজ হচ্ছে স্টোর করে বাইলকে, বাইলকে কনসেন্ট্রেশন করে, বাইলের অ্যাসিডিফিকেশন করে, এছাড়া কিছু এক্সক্রিশনে সাহায্য করে, বাইলে নিউসিন আছে, খাবার পিচ্ছিল করে, এগুলাই গল ব্লাডার কাজ। বুঝলেন? জি ম্যাম। আই বুঝছেন? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আসছে আপনাদের, যে physiological process that perform GIT function. Physiological process that perform GIT function. আপনারাই বলেন, জিআইটি তে কি কি ফিজিওলজিক্যাল প্রসেস হয়? শুধু নাম, কি কি পাইলেন? এটা যদি বলতে না পারেন, কি কি হয়? গাধা গাধা গাধা, একজনও বলতে পারেন না কি কি হয়? গাধাগুলি। এই ফার্স্টে খাবার খাচ্ছি না আমরা? জি ম্যাম। তাহলে কি ইন্ডিকেশন অফ ফুড, সে খাবার আপনি তারপরে চিবাচ্ছেন না? চুইং, জি চুইং ম্যাম। এর আরেকটা নাম হচ্ছে ম্যাস্টিকেশন, চুইং অফ ফুড অথবা ম্যাস্টিকেশন। তারপরে সেই খাবারটাকে গিলতেছেন, তাহলে কি ডিগ্লুটিশন অথবা সোয়ালুইং, একই কথা। তাহলে খাবার গিললেন, তারপরে সেটা স্টোমাকে গেল, স্টোমাক থেকে আবার নিচের দিকে নামতেছে, স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে যাচ্ছে। এই যে খাবারগুলো নামতেছে, এটাকে কি বলে, পেরিস্টালসিস হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে। তাহলে মুভমেন্ট হলো খাবার দাবারে, পেরিস্টালসিস হলো। এই খাবারগুলো কি মিক্সিং হবে, ডাইজেস্টিভ জুসের সাথে মিক্সড হবে, তাহলে মিক্সিং হয় এখানে। তারপরে কি হলো, ডাইজেশন হলো, খাবারগুলো ভাঙলো। ডাইজেশন হওয়ার পরে কি হবে, এন্ড প্রোডাক্ট গুলা ব্লাডে যাবে, তার মানে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার পরে যেগুলো আর বডিতে থাকতে পারবে না, সেগুলা এক্সক্রিশন হয়ে যাবে, বডি থেকে বের হয়ে যাবে, তারপরে ডেফিকেশন হবে, মল ত্যাগ করবেন। তাহলে এইগুলাই তো জিআইটির প্রসেস। এই প্রসেস বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে জিআইটি তে প্রসেস। আচ্ছা, এখন আপনাদের আরেকটা প্রশ্ন আসছে, দেখেন, যে এন্ড প্রোডাক্ট অফ স্টার্চ, প্রোটিন এন্ড ফ্যাট আসছে না? স্টার্চের এন্ড প্রোডাক্ট কি কি পাইলাম আমরা, বলেন? পাইছি অলরেডি, কি কি পাইলাম? গ্লুকোজ। ম্যাম গ্লুকোজ, ফ্রুক্টোজ। ম্যাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, গ্যালাক্টোজ। হ্যাঁ, আর হচ্ছে আর প্রোটিনের কি পাইলাম? প্রোটিনের একটাই তো পাইলাম, ম্যাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাটের কি, ফ্যাটেরটা মনে রাখেন, ফ্যাটের হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটের এন্ড প্রোডাক্ট কি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। হ্যাঁ, এটা ফ্যাটের এন্ড প্রোডাক্ট। তাহলে আমাদের 14 নাম্বার কিন্তু শেষ।
তাহলে আমাদের 15 নাম্বার পর্যন্ত সবগুলি পড়া শেষ, ঠিক আছে? ম্যাম ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো দেয়া আছে। আচ্ছা, এখন যেটা আপনারা ডাইজেশন অফ ফ্যাটটা একটু দেখেন, এটা পরীক্ষাতে আসে নাই, বাট আমি এটা একটু বলে দেই, আসতে পারে। ডাইজেশন অফ ফ্যাট আজকে এটাই লাস্ট, ডাইজেশন অফ ফ্যাটটাই লাস্ট পড়াবো। এবার বাকিগুলো আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে পড়বো। ভালো মতো পড়লে একটা নেক্সট ক্লাসে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শেষ হয়ে যাবে, আর ফাঁকিবাজি করে পড়লে আরেকদিন লাগতে পারে, 2 দিন লাগবে। আর যদি ফাঁকিবাজি করেন, ভালো করে পড়লে একদিনে শেষ, ঠিক আছে? তাহলে এখন বের করেন ফ্যাটের ডাইজেশন। বের করছেন? তাতেই বের করেন, টাইম চলে যাবে। আচ্ছা, এই বের করছেন নাকি? কথা বলে না। জি ম্যাম। আচ্ছা, তাহলে ফ্যাটের ডাইজেশনটা দেখেন। ফ্যাটের ডাইজেশনের মধ্যে আছে কি? ফ্যাটের ডাইজেশনটা হচ্ছে মাউথে কোনো ফ্যাটের ডাইজেশন হবে নাকি হবে না? একটু আগে বলছি। হবে না। হবে না ম্যাম। না ম্যাম হবে না। হবে না। হ্যাঁ, মাউথে কিন্তু হতে পারবে না, কারণ মাউথে কিছু নাই। মাউথে যেটা আছে লিঙ্গুয়াল লাইপেজ, তখনই বলছি যে লিঙ্গুয়াল লাইপেজটা মাউথের, কিন্তু মাউথে কাজ করতে পারে না। লিঙ্গুয়াল লাইপেজটা স্টোমাকে যে কাজ করে। তাহলে স্টোমাকে কি হবে? ফ্যাটটা লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। আর যে ট্রাইগ্লিসারাইড গুলো আছে, এটাও তো এক ধরনের লিপিড। তাহলে ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ এর উপস্থিতিতে একই জিনিস ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। এটা গেল স্টোমাকে। এরপরে কোথায় কাজ করবে? ডিউডেনাম। ডিউডেনামে কি আছে? আমার প্যানক্রিয়াটিক লাইপেজ আছে না, এনজাইম আছে প্যানক্রিয়াটিক লাইপেজ। এবং বাইল, যেটা বাইলের আমরা ফাংশনে পড়ছি, তাই না? বাইলের মেইন কাজই হচ্ছে ফ্যাটের ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তাহলে এই বাইলটা ফ্যাটকে ভাঙবে। বাইলটা কি করবে? ফ্যাটকে ভেঙে অ্যাজিটেশন প্রক্রিয়াতে মানে একটা মন্ড তৈরি করবে, সেটার নাম হবে ইমালসিফাইড ফ্যাট। এই ইমালসিফাইড ফ্যাটটা প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং 2-মনোগ্লিসারাইড তৈরি করবে। আর ফসফোলিপিড আর কোলেস্টেরল যে আছে ফ্যাটের মধ্যে, ওই যে তেলের মধ্যে পাই আমরা, যেখানে যেখানেই পাই, এই ফসফোলিপিড কোলেস্টেরল কিন্তু কোনো ডাইজেশন হয় না, এরা সরাসরি অ্যাবজর্পশন হয়। আর স্মল ইন্টেস্টাইনে খুবই অল্প পরিমাণে লাইপেজ থাকে, যেটাকে অ্যান্টারিক লাইপেজ বলে, কিন্তু এটার কাজ কোনো ইম্পর্টেন্ট কিছু না। তাহলে ফ্যাটের ডাইজেশন বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকি 16, 17, 18, 19 নাম্বার পড়বো, ঠিক আছে? কিন্তু আমাকে একটু মনে করাই দিতে হবে আপনাদের কখন ক্লাস, Okay, ma'am. আমাকে মনে করাই দিতে হবে, নাহলে আমার একদমই মনে থাকে